মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি তার আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারা আন্দোলন করেছেন, সেখানে লগি বৈঠার আন্দোলন হয়েছে, ওইটাও একটা সংঘাতপূর্ণ বা প্রাণঘাতী আন্দোলন ছিল। সেই আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে পুনর্বহাল করেছেন তিনি। তারপর যখন অন্য দলগুলো তত্ত্বাবধায়ক সরকার চাইলেন, তিনি ক্ষমতায় থাকলেন, তখন আর তিনি মানছেন না। মানে অন্য দলগুলোতে একই অবস্থানে, তারা তো আস্থা কেন রাখবেন? মানে আওয়ামী লীগ যদি বিএনপির উপর আস্থা না রাখতে পারে, বিএনপি কেন আওয়ামী লীগের উপর আস্থা রাখবে? এবং রাখতেও পারেনি। প্রথমে আপনাকে আমি এটা বলি যে লগি বৈঠার যে আন্দোলন বলছেন, লগি বৈঠার আন্দোলন হয়নি। বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের যে সিম্বল নৌকা, সেই নৌকার বিভিন্ন পার্টস নিয়ে সমর্থকরা এসেছে। যখনই আপনি বলছেন লগি বৈঠার আন্দোলন, তখন মনে হচ্ছে একটা অস্ত্র নিয়ে এসেছে। আসলে ব্যাপারটা ওরকম না। বাংলাদেশ আওয়ামী লীগের যে নৌকা, সেই নৌকার যে কেউ যদি এখন পাল নিয়ে আসে, আপনি বলবেন পালের আন্দোলন ছিল? আপনি কি বলবেন যে ছইয়ের আন্দোলন ছিল? নৌকার যে ছই আছে, যা নিয়ে আসছে তাই বলছি, লগি বৈঠা নিয়ে আসছে, না মানে না, অনেকে নৌকা নিয়ে আসছে, অনেকে নৌকা হাতে করে নিয়ে আসছে। আপনি কি বলেছেন একবারও যে নৌকার আন্দোলন হয়েছে? না। আপনি যখন এই কথাটা বলছেন, একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে, সেই কারণে আমি রিটালিয়েশন করছি যে লগি বৈঠা মানে অস্ত্র নিয়ে আসছে। আচ্ছা, তত্ত্বাবধায়ক সরকারের যেটাকে করছে, সেটা হচ্ছে এই তত্ত্বাবধায়ক সিস্টেমটা ছিল বাংলাদেশের ইতিহাসে একমাত্র তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকার, খুবই শান্তিপূর্ণভাবে 2001 সালে। এরপরে তো গ্রেনেড হামলা হলো। এরপরে তারা যেটা করলো সেটা হচ্ছে যে তাদের পছন্দের, আপনারা জানেন যে যিনি অ্যাপিলেট ডিভিশনের প্রধান বিচারপতি অবসরে গেছেন, তিনি হবেন পরবর্তী আপনার প্রধান উপদেষ্টা, যিনি লাস্ট অবসরে গেছেন। ওই এম কে হাসান সাহেব যাতে শেষ বিচারপতি থাকতে পারেন, সেটার জন্য মানে ব্যাপারটা কি যে অ্যাপিলেট ডিভিশনে আরো বিচারপতি ছিলেন যারা অবসর নিতেন। অবসর নিলে তারাই হতেন প্রধান উপদেষ্টা। যাতে তারা অবসর নিতে না পারেন, এই কারণে বিচারপতিদের বয়স বাড়িয়ে দিয়েছেন। তো বয়স 2 বছর বাড়িয়ে দেওয়ার ফলে তারা আর অবসর নিতে পারছেন না। তাহলে যুক্তি মতে লাস্ট অবসর প্রাপ্ত থাকেন এম এ হাসান, তো তাকে দিয়ে তারা ইলেকশন করবে। এই যে মাথার মধ্যে এত শিয়ালের টাইপ বুদ্ধি, ওই তো নিঝুম মজুমদার, আপনি বলছিলেন না সাংবিধানিক ভাবে হয়েছে, আইনি ভাবে হয়েছে, আইনি ভাবে ঠিক রাখার জন্য তারা এরকম শিয়ালের বুদ্ধি মানে আপনি একটু আগে বলছিলেন না যে সাংবিধানিক ভাবে এখনো প্রধানমন্ত্রী, তিনি সংবিধান অনুযায়ী এইসব কিছু টেকে না, যা চলছে সেটি জোর জবরদস্তি, সাংবিধানিক ভাবে শুধু না, লিগ্যালি, একেবারে লিগ্যালি। ওইটার মানে সেই লিগ্যালিটি রাখবার জন্যই তখন আপনি যেটি বলছেন শিয়ালের বুদ্ধি, এই শিয়ালের বুদ্ধি খাটিয়ে লিগ্যালিটি রাখবার চেষ্টা করেছেন তখনকার সরকার। ওটা কোনো লিগ্যালিটি ছিল না তো, ওটা শুধুমাত্র অ্যাপিলেট ডিভিশনের ক্ষেত্রে করেছে, যে প্রজ্ঞাপনের কোনো রাইট ছিল না তাদের। ওই জায়গাতে তারা কোনো হাত দিতে পারবে না তো, ওটা তো অবৈধভাবে হয়েছে। পরবর্তী সময়ে এটা যে একটা অবৈধ কাজ হয়েছে, এটা আবার সাংবিধানিক ভাবে আবার আদালতই বলেছে। ফলে আপনি যে কথাটা বলেছেন তারা আইনতভাবে করেছে, এইটাও প্রমাণিত হয়েছে এটা আইনতভাবে করেনি। এই কারণে আমি বলছি আইনভাবে থাকেন, খুবই দুঃখের বিষয় হচ্ছে তখন সেই রকম ভাবে কথা বলেন। এখনকার আদালতের দিকে তাকান, আগের শেখ হাসিনার আদালতের দিকে তাকান, তখন আগের আদালতকে অবৈধ বলা হয়েছে বা আগের আদালতে এখন আমি তাকালাম। এবার আপনি আমাকে বলেন যে আপনি পৃথিবীর ইতিহাসে দেখেছেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে এরকম হাফ প্যান্ট পরা দুটো ছেলে এসে বলছে যে প্রধান বিচারপতি চেঞ্জ করে দিতে হবে দুপুর 1টার মধ্যে? হয়েছে? শেখ হাসিনা করেছে এটা? আপনি আমাকে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সময় হয়েছে? না, এরকমটা তো আপনাকে আবার বলছে আপা যে রেফাত আহমেদকে প্রধান বিচারপতি করতে হবে। আপনি ভাবতে পারেন এখনো নাক টিপ দিলে দুধ বের হবে? এই ছেলে বলছে, এরা বলছে যে কে প্রধান বিচারপতি হবে আর কে প্রধান বিচারপতি থাকবে না। এই ধরনের একটা অবস্থার সাথে আপনি, এমনকি বিএনপির আমলও তো এমন ছিল না, মানে বিএনপির আমল নিয়ে হাজার সমালোচনা করা যায়, তাও তো এমন ছিল না, এত ভয়ঙ্কর হয়েছে। মানে আমি যদি যুক্তির খাতিরে ধরি, ফলে আপনি এইটার সাথে ওইটার কম্পেয়ার করতেই পারবেন। আচ্ছা, করলাম না, মানে এই নাক টিপলে দুধ বের হবে এইরকম বাচ্চা ছেলেগুলোর আন্দোলনের মধ্যে এত ক্ষমতাশালী সাবেক প্রধানমন্ত্রী, তার হাতে পুলিশ আছে, সেনাবাহিনী আছে, তার হাতে প্রশাসন আছে, মানে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, এতগুলো সংগঠন আছে, সবচেয়ে বড় দল হিসেবে দাবি করা দল, তারা পালিয়ে গেল। প্রধানমন্ত্রী বললেন আপনি চলে গেছে। নেতারা কিভাবে সীমান্ত দিয়ে পালাতে গিয়ে কেউ ধরা পড়ছেন, এবং কিছুটা ঘটনা আমরা অনানুষ্ঠানিক ভাবে জানতে পারছি যে কে কিভাবে পালানোর চেষ্টা করছেন, এখনো অনেকে পালানোর চেষ্টা করছেন, হচ্ছে তো নিঝুম মজুমদার। আপনাকে যদি এই মুহূর্তে বোমা হামলা করা হয়, আপনি কি করবেন? আমি যদি আপনাকে আরেকটা প্রোগ্রামে গিয়ে বলি শারমিন আপা হে
শারমিন আপা পালিয়ে গেল, ব্যাপারটা কি খুবই শ্রবণ দেখা যাবে? আপনি নিজেকে বাঁচাবার জন্য সরে যাচ্ছেন, এটা পালানো না। আমরা শব্দ চয়নে আমার মনে হয় আমাদেরকে প্রচন্ডভাবে সতর্ক হওয়া উচিত। আমাদের উপর একটা জঙ্গি হামলা হয়েছে, আমরা নিজেদের প্রাণকে সংরক্ষণ করবার জন্য আমরা সেফ প্লেস খুঁজছিলাম, আমরা পালাচ্ছিলাম না। পালানো হচ্ছে আপনার, পালানোটা অন্য জিনিস, পালানোটা এটা বলে না। নাম্বার ওয়ান, পালানো কি জিনিস? পালানো হচ্ছে আপনি একটা দৌড় মারলেন, আপনি অপরাধ করেছেন, আমাদের তো কোনো অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো আদালতে প্রমাণিত হয়নি। আমরা একটা মামলা হয়েছে, যদি এই সরকারের আমল থাকে তাহলে প্রমাণ হয়েছে। আপনি দিয়ে দিলেন, তার মানে এখনো কোনো কিছু প্রমাণিত হয়নি, তার মানে আমাদেরকে এই কথা আপনি এখন বলতে পারবেন না। মানে তাহলে তো আদালতের উপরেই যদি আমাদের সবকিছু তাকিয়ে থাকতে হয়, আপনি বা কিভাবে বলছেন এটি জঙ্গি হামলা? না মানে এটা আপনি তো না, আপনি আদালতের উপরে, যে সাথে আদালতের ম্যাটার যদি হয় তাহলে তো আদালতের দিকেই আপনি তাকিয়ে থাকবেন। আপনি তো আর সেটা ঘরের মধ্যে এটা আপনার রান্না বাড়ি না, এটা ডাল রান্না করা না, এটা ভাত রান্না করা না, যে আপনার মনে হলো যে আপনি একটু লবণ কম দিলেন, বললেন আচ্ছা হয়েছে, তো সমস্যা কি? ব্যাপারটা এমন না। যেই জিনিস, এগুলো একটা মানুষের ডিগনিটির প্রশ্ন। মানে আমি আর আপনি যে কথা বলছি এটা রেকর্ডেড, এই জিনিসগুলো সামনে আসবে। আমরা শব্দচয়নটা এমন ভাবে করব যে ভবিষ্যতে আমাদের উত্তর প্রজন্ম, আমাদের সামনের প্রজন্ম যেন ভুল মেসেজ না পায়। আমি যে বক্তব্যগুলো দিচ্ছি আইনি ভাবে আমি খুবই মাথা ঠান্ডা করে কথা বলছি, এই কারণে বলছি যাতে একটা তরুণ প্রজন্ম দেখে শিখতে পারে যে উনি আইনের মধ্য থেকে বলছেন। আমার আইনের কোনো ভুল আপনি বের করতে পারবেন বলে আমার অন্তত পক্ষে মনে হয় না। আইনের ওই যে সেখানেই আবারও সেই ডি ফ্যাক্টো প্রসঙ্গটাতে চলে আসে, যে আইনি ভাবে এখন যে আইনে ঠিক মনে হচ্ছে, যদি সরকারের কোনো পরিবর্তন হয় আইনটাও অন্যরকম ভাবে ইন্টারপ্রেটেড হবে, তারপরে সরকার আবার অন্যরকম ভাবে ইন্টারপ্রেট করবে। যখন যেটা থাকে তখন তো বৈধই লাগে আইনের চোখে, তারপরে বৈধ আর অবৈধ জিনিসটা খুব সরকার বদলের সাথে সাথে আমাদের দেশে অন্তত পাল্টা